আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই এতক্ষণে নিশ্চিত করে জানেন যে লিওনেল স্কালোনি যে স্কোয়াডটা ঘোষণা করেছেন সেই স্কোয়াডটা কোপা আমেরিকার প্রাথমিক একটা স্কোয়াড, চূড়ান্ত স্কোয়াড নয়, এবং সেখানে 29 জনের সদস্যের পরিবর্তে 26 জনের নাম ঘোষণা করতে হবে, অর্থাৎ 3 জনকে বাদ দিতে হবে। আমরা আরও একবার ইকুয়েশনটা মেলানোর চেষ্টা করব এবং এখানে পাওলো দিবালা ফ্যাক্টরটা আরও একবার আসবে, তবে লজিক্যালি চিন্তা করতে হবে। আবেগ বহির্ভূত আলোচনাটাই আসলে এখানে মুখ্য বিষয়। কে কার জায়গায় আসলে সুযোগ পাচ্ছেন, কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা একেবারে সেক্টর ওয়াইজ আলোচনা করা উচিত। যদি পাওলো দিবালাকে কেন্দ্র করে আলোচনা করতে হয় তাহলে ফাইনাল থার্ডে অনেক বেশি করে চোখ বোলানো উচিত। তবে তার আগে আমরা ডিফেন্সে একটু চোখ বলিয়ে নিয়ে এখানে 11 জন ডিফেন্ডার রাখা হয়েছে এবং নির্দিষ্ট করে টিওএসসি স্পোর্ট থেকে শুরু করে আর্জেন্টিনা একাধিক মিডিয়া বলছে এখানে নিশ্চিতভাবে 3 জন প্লেয়ার রয়েছেন যাদের মধ্যে শুধুমাত্র একজন কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডে জায়গা পাবেন, এবং এই 3 জন প্লেয়ার হচ্ছেন লিওনার্দো বালের্দি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, ভ্যালেন্তিন বার্কো। 3 জনের মধ্যে 2 জন বাদ পড়ার সম্ভাবনা এই মুহূর্তে অনেক বেশি দেখা যাচ্ছে। ভ্যালেন্তিন বার্কো যে পজিশনটাতে খেলেন সেখানে নিকোলাস তেগলেফিকোর পাশে মার্কোস অ্যাকুনিও আছে, সো তার জায়গাটা এখানে একেবারে চরমভাবে অনিশ্চিত। লুকাস মার্টিনেজ কুয়ার্তা রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি, অন্যদিকে লিওনার্দো বালের্দি সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড়, অর্থাৎ এখানে বালের্দি বা লুকাস মার্টিনেজ কুয়ার্তার মধ্যে যে কোনো একজন থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমি বেশি দেখছি। সো এই 3 জনের মধ্যে যদি 2 জন বাদ পড়েন তাহলে স্কোয়াডটা এমনিতে 27 জনের হয়ে যাবে। এখানে একটা কথা না বললেই নয়, মার্কোস সেনেসিকে অনেকেই চাচ্ছিলেন, আমি নিজেও দেখতে চাচ্ছিলাম, তবে লিজান্দ্রো মার্টিনেজ যেহেতু ওই পজিশনটাতে আছেন, তিনি যেহেতু একজন লেফট ফুটের ফুটবলার যিনি লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন, মার্কোস সেনেসি হয়তোবা লিজান্দ্রো মার্টিনেজের ইনক্লুশনের কারণে বাদ পড়ে গিয়েছেন, অর্থাৎ এখানে তিনি লিজান্দ্রো মার্টিনেজকে প্রেফার করেছেন, এমন একটা সিদ্ধান্ত হতে পারে। সো 27 জনের স্কোয়াডে যদি আমরা চলে আসি তাহলে একটা পজিশনে একজন প্লেয়ারকে বাদ দিতে হবে। এক্ষেত্রে অফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ভ্যালেন্তিন কার্বোনি বা ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করার জন্য আনহেল কোরিয়াকে ডাকা হয়েছে। এই দুজনের মধ্যে যে কোনো একজন বাদ পড়তে পারেন, তাহলে স্কোয়াডটা এমনিতে 26 জনের হয়ে যাবে। এখন আমরা পাওলো দিবালা ফ্যাক্টরটাতে চলে আসি। পাওলো দিবালাকে কোন পজিশনে বা পাওলো দিবালার বিপরীতে কোন প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে এমন টাইপের যদি আমরা আলোচনা করি, শুরুতে ভ্যালেন্তিন কার্বোনি এবং আনহেল কোরিয়া এ দুটো নাম আসবে। এখন দেখুন, আনহেল কোরিয়া সম্পর্কে অনেকে হয়তোবা জানেন না, যারা ধারাবাহিক ফুটবল খেলা দেখেন না তারা হয়তোবা এই জিনিসটা বুঝতেও পারবেন না যে আনহেল কোরিয়া সাম্প্রতিক সময়ে এসে কিন্তু লা লিগায় একের পর এক ভালো পারফরমেন্স দিয়েছেন, যে কারণে লিওনেল স্কালোনি তাকে নিয়েছেন এবং সুপার সাব একজন ফুটবলার হিসেবে অর্থাৎ বদলি প্লেয়ার হিসেবে আনহেল কোরিয়াকে বিবেচনা করা হবে। ভ্যালেন্তিন কার্বোনি, যিনি কিনা মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, মাঝে মধ্যে রাইট উইংও খেলতে পারেন, তাকে লিওনেল স্কালোনি খুবই ট্যালেন্টেড মনে করছেন, তাকে সুযোগ দিচ্ছেন এবং এই সুযোগটা দিতে গিয়ে পাওলো দিবালার হয়তোবা সুযোগটা এবার হচ্ছে না। দিবালা যেভাবে রিয়াক্ট করেছেন এটাকে আর্জেন্টিনার মিডিয়া এখন বাদ কিন্তু ধরেই নিচ্ছে। এখন প্রশ্নটা এটা যে আনহেল কোরিয়া কিংবা ভ্যালেন্তিন কার্বোনির জায়গায় কি পাওলো দিবালার জায়গা হতো না? আমার কাছে মনে হয় আনহেল কোরিয়া যথেষ্ট ভালো ফর্মে আছেন, তবে আনহেল কোরিয়া মূলত যে পজিশনটাতে খেলবেন নাম্বার 9 পজিশনে, এমনিতে স্টার্টিং লাইনআপে লাউতারো মার্টিনেজ কিংবা আলভারেজের মধ্যে যে কোনো একজন থাকবেন। এর পাশাপাশি আর্জেন্টিনার বর্তমান সিস্টেমটা এখনো লিও মেসি নির্ভর। ফাইনাল থার্ডে একজন স্ট্রাইকারের পেছনে লিওনেল মেসি খেলেন, অনেক সময় নিজে সেন্টার ফরওয়ার্ড পজিশনে চলে আসেন। লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের পর আনহেল কোরিয়ার দরকারটা আসলে ছিল কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের সুযোগ থাকে, আরও বেশি করে প্রশ্নের সুযোগ থাকে ভ্যালেন্তিন কার্বোনির পরিবর্তে ওই পজিশনে সুপার সাব হিসেবে পাওলো দিবালার কথা চিন্তা করা যেত কিনা, বিশেষ করে তিনি যখন সিরিয়াতে এতটাই দুর্দান্ত ফর্মে আছেন। কার্বোনির সামনে উজ্জ্বল একটা ভবিষ্যৎ পড়ে আছে, এই সময়টাতে বিশেষ করে বড় একটা টুর্নামেন্টে অভিজ্ঞতার হয়তোবা একটা গুরুত্ব লিওনেল স্কালোনি দিলেও দিতে পারতেন। আরও একজন প্লেয়ার সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। দেখুন, নিকো গঞ্জালেস সম্পর্কে আপনি যতই আলোচনা করি না কেন, দিন শেষে লিওনেল স্কালোনি তার সিস্টেমে নিকোর মতো একজন প্লেয়ারকে রাখবেনই। আলোচনাটা করা যায় আলেহান্দ্রো গার্নাচোকে কেন্দ্র করে, যেমন আমি টিএনটি স্পোর্টস, ওলে, টিওএসসি স্পোর্টস অনেক আর্জেন্টাইন প্ল্যাটফর্মে বিশেষজ্ঞদের লেখাগুলো পড়েছি, যেখানে তারা শেষ পর্যন্ত এমন রায়ও দিয়েছেন যে গার্নাচো নাকি দিবালা যে কোনো একজন প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে লিওনেল স্কালোনি শেষ মুহূর্তে এসে হয়তোবা গার্নাচোকে সিলেক্ট করেছেন। গার্নাচোকে না নিলে দিবালাকে তিনি এই স্কোয়াডটাতে রাখতেন, অর্থাৎ এখানে গার্নাচো ভার্সেস দিবালা এমন টাইপের একটা ব্যাটলও নাকি সিলেকশনের ক্ষেত্রে হয়েছে এবং এভাবেই আসলে পাওলো দিবালার নামটা এই স্কোয়াডে আসেনি। যাওয়ার আগে একটা কথাই বলবো, খুবই কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। যদি অদূর ভবিষ্যতে চেঞ্জ না করেন তাহলে পাওলো দিবালার কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা নেই, তবে ওভারঅল ভালো একটা স্কোয়াড তিনি বাছাই করেছেন। কয়েকজন প্লেয়ারকে কেন্দ্র করে হয়তোবা আফসোস থাকবে, যেমন ফাকুন্দো মেদিনা, মাতিয়াস সুলে থেকে শুরু করে আরও অনেকেই, মার্কোস সেনেসিওকেও এখানে রাখতে হবে। তবে এই জিনিসটা মাথায় রাখবেন, বিশ্বকাপ জয়ী যে কোনো একটা দলে জায়গা পাওয়াটা অনেক সময় এমন কঠিনই হয়, অনেক সময় দুর্দান্ত ফর্মে থাকলেও অনেকের ভাগ্যটা পক্ষে থাকে না। স্কালোনি বোল্ড একটা ডিসিশন নিয়েছেন, এই ডিসিশনটা যদি শেষ পর্যন্ত তাকে ট্রফির কাছাকাছি না আনতে পারে তাহলে সবচেয়ে বেশি সমালোচিত তিনিই হবেন। দেখা যাক এবার স্কালোনি আসলে কি করতে পারে।